বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি মৌলিক গণিত অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এইটা তোমাদের মৌলিক গণিতের তৃতীয় অধ্যায় আছে। এই ক্লাসটা প্রিলিমিনারি টু মাস্টার্সের জন্য প্রযোজ্য, কারণ ওদের সিলেবাসটাও সেম। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ। এখানে বেশ কিছু স্পেসিফিক প্রশ্ন পড়ব আমরা। সেখানে হচ্ছে মূল আলোচনাটাই থাকবে বাজার ভারসাম্যের উপর কর এবং ভর্তুকির প্রভাব। তো এইটা আসলে আমরা আংশিক বাজার ভারসাম্যর একটা বিশ্লেষণ পড়ব, এই জন্য সংজ্ঞাটাও পড়ে নেব। আংশিক বাজার ভারসাম্য কাকে বলে, তারপরে থাকছে করের কোন অংশ ক্রেতা এবং কোন অংশ বিক্রেতা বহন করবে, তারপর সরকারের রাজস্ব কত হবে, কেন কর যে পরিমাণ আরোপ করা হয় দাম সেই পরিমাণ বাড়ে না বরং কম বাড়ে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আংশিক বাজার ভারসাম্য কাকে বলে এই প্রশ্নটা পড়ব। গত ক্লাসে আমরা বাজার ভারসাম্য কাকে বলে সেটা দেখেছি। এখন আংশিক বাজার ভারসাম্য হচ্ছে যখন অর্থনৈতিক একটা নির্দিষ্ট চলকের ভিত্তিতে একটা পৃথক বাজারকে, একটা নির্দিষ্ট চলকের ভিত্তিতে একটা পৃথক বাজারের ভারসাম্য আলোচনা করা হয়, তখন তাকে আংশিক বাজার ভারসাম্য বলে। ঠিক আছে, মানে যখন একটা বাজারের যে চলকগুলো আছে সেই বাজারের চলকগুলো অন্যান্য বাজারের চলকের সাথে কোনো সম্পর্ক থাকে না, তখন তাকে আংশিক বাজার ভারসাম্য বলা হয়। যেমন মনে করো যে কিসের দাম বলবো, মনে করো এই কলমের দাম। ঠিক আছে, এই কলমের দাম কুষ্টিয়াতে হঠাৎ করে কমে গেছে, হঠাৎ করে কোনো কারণে কমে গেছে। তাহলে কুষ্টিয়াতে কমে গেলে এই কলমের সাপ্লাই কী হবে, কুষ্টিয়াতে দাম কমে গেছে, বিক্রি হয় না, তাহলে কুষ্টিয়াতে এটার বিক্রি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা এই কুষ্টিয়ার চাহিদা, যোগান এবং দাম, ঠিক আছে, এইগুলো অথবা এর যে আনুষঙ্গিক বিষয় আছে সেইগুলো নিয়ে যে এই কলমের যে ভারসাম্যটা বের করছি সেটা হচ্ছে আংশিক বাজার ভারসাম্য। সেটা কিন্তু আমি সারা দেশের অন্যান্য জেলার দাম বা বিদেশ থেকে আমদানি করতে যে দামটা লাগে সেইগুলোর দাম বিবেচনা করছি না, বা এই কলমটা কেন দাম কমে গেল। এটা হতে পারে এমন যে এই রকমই আরেকটা কলম বের হয়েছে যেটা এই রকমই সার্ভিস দেয় কিন্তু এর চেয়ে দাম অনেক কম। তাহলে এই কলমটার বাজার পড়ে গেছে ওই কলমের দামের কারণে। তাহলে ওই কলমের দামের যে ইফেক্টটা, সেই ইফেক্ট এই কলমের উপরে এসে পড়েছে। ওই কলমের দামটা কিন্তু আমরা আর এখানে কাউন্ট করছি না, শুধুমাত্র এই কলমের দাম বা এই কলমের সাথে যেটা জড়িত তাও একটা নির্দিষ্ট এলাকায় সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে যখন একটা দ্রব্যের একটা এককের একটা নির্দিষ্ট সীমানায় আলোচনা করা হচ্ছে, একটা পৃথক বাজারের ভারসাম্য নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন হচ্ছে সেটাকে বলে আংশিক বাজার ভারসাম্য। আর বাজার ভারসাম্য দুই প্রকার, একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে সামগ্রিক। সামগ্রিকটা কখন, যখন ওই পণ্যের সাথে রিলেটেড যাবতীয় পণ্য এবং ওই পণ্যের দাম অন্য বাজারে কি, সেই সকল বিষয় নিয়ে একটা সামগ্রিক ভারসাম্য বের করা হচ্ছে, সেটা হচ্ছে সামগ্রিক ভারসাম্য। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বাজার ভারসাম্য এবং সেটা আংশিক বাজার ভারসাম্য। সামগ্রিক ভারসাম্য থেকেও তোমাদের প্রশ্ন আসবে, সেটা আমরা এই ক্লাসের পরে আলোচনা করব, পরের ক্লাসে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকির প্রভাব। তো কর কাকে বলে আর ভর্তুকি কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। কর হচ্ছে কোনো পণ্যের উপরে যখন সরকার একটা অতিরিক্ত পরিমাণ চার্জ আদায় করে যেটা সরকারের খাতে জমা হয়, অতিরিক্ত একটা টাকা ধরে যেটা সরকারের খাতে ধরা হয়, এবং সেইটার জন্য মানুষ কোনো সে দেশের জনগণ কোনো শর্ত আরোপ করতে পারে না যে আমার এই করের টাকা এই কাজেই ব্যয় করা লাগবে। সরকার নিঃশর্তভাবে যে কোনো কাজে ব্যয় করার জন্য ওই করটা আরোপ করতে পারে। যেমন এইটা একটা বিদেশি কলম, এই কলমের উপরে সরকার বলল যে এই কলমটা যে কয় পিস কিনবে মানুষ তার উপরে প্রতি একক বিক্রয় করলেই বিক্রেতার 5 টাকা করে কর দেওয়া লাগবে। তাহলে যে কয় পিসই বিক্রি হোক সেই কয় পিস বিক্রি করলেই বিক্রেতাকে কত টাকা দেওয়া লাগবে, 5 টাকা কর দেওয়া লাগবে। কাকে? সরকারকে। তাহলে মনে করো এই কলমের দাম 30 টাকা, তাহলে এখন হয়েছে কত দাম,
ধরো 5 টাকা কর আরোপ করলে ধরে নিলাম যে 5 টাকায় দাম বেড়ে গেছে, তাহলে দাম কত? 35 টাকা। তাহলে 10 পিস বেচলে 5 10 50 টাকা কাকে দেওয়া লাগবে? সরকারকে দেওয়া লাগবে। এটা হচ্ছে কর। আর ভর্তুকি মানে হচ্ছে ওই দ্রব্যের বিক্রয় সরকার প্রমোট করতে চায়, সেক্ষেত্রে ওই দ্রব্যেতে সাবসিডি দেয়। যেমন এই কলমটা বিক্রয় করতে সরকার প্রমোট করতে চায়, ধরো এইবার এটা একটা দেশি কলম, তখন এই কলমের দাম 30 টাকা। এখন সরকার বলল যে এই কলম বিক্রয় করলে প্রতি কলমে আমি তোমাকে 10 টাকা করে দেবো। তাহলে এখন অ্যাকচুয়ালি এই কলমটা সরকারের কাছ থেকে এই বিক্রেতা 10 টাকা পেয়ে যাচ্ছে, তাহলে এখন তার 20 টাকা বিক্রি করলেই হয়ে যাচ্ছে, কারণ আগে বেচত 30 টাকা, এখন 20 টাকা বিক্রি করলেই তার আগের সমপরিমাণ লাভই সে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওইটাকে বলা হয় তোমার হচ্ছে ভর্তুকি, আর দাম বাড়ালে সেটা হচ্ছে কর, মানে অতিরিক্ত চার্জ আরোপ করলে। তো এখন মোট ভর্তুকির পরিমাণ বের করব কিভাবে? একটা কলমে ভর্তুকি দেয় 10 টাকা, তাহলে মনে করো 10টা বিক্রি করেছে, তাহলে একটাই 10 টাকা হলে 10টায় কত হবে? 10 10 100 টাকা। এটা হচ্ছে ভর্তুকির পরিমাণ বা সরকারের খরচ। আচ্ছা, এখন আমরা গ্রাফিক্যালি দেখব এবং ম্যাথমেটিক্যালিও দেখব। আচ্ছা, বাজার ভারসাম্যের উপর প্রথমে আমরা করের প্রভাবটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন এই 4টার উত্তর আমাদের হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে আমাদের কিউ আর এটা হচ্ছে পি। আমাদের একটা নির্দিষ্ট দামে বাজারে ভারসাম্য ছিল, সেটা মনে করো P1 সমান 10 টাকা আর Q1 সমান 100 একক। এই বিন্দুতে আমাদের বাজারে ভারসাম্য ছিল। এখন দেখো যে এই বাজারে যদি কর আরোপ করা হয় তাহলে কি ঘটে? কর আরোপ করলে প্রথমে যেটা ঘটবে সেটা হচ্ছে দ্রব্যের দাম বেড়ে যাবে, কারণ করের যে অতিরিক্ত টাকা সেই টাকাটা তো বিক্রেতা একা দিবে না। যেমন এই কলমটার দাম ছিল 30 টাকা, এখন 30 টাকা থেকে 35 টাকা হয়েছে, তাহলে ওই 5 টাকা কি বিক্রেতা দিবে নাকি? দাম ছিল 30 টাকা, এর ভেতরে মনে করো বিক্রেতা লাভ করতো। এখন 5 টাকা করে কর দিতে হলে সেই টাকাটা যদি কর বিক্রেতা একাই দিয়ে দেয়, তাহলে সে পাচ্ছে কত? এখন পাচ্ছিল 30 টাকা বিক্রয় করে, তখন পাবে কত? 25 টাকা। 5 টাকা সরকারকে দিয়ে দিবে, তাহলে অবশ্যই সেই করের টাকাটা বিক্রেতা নিজে দিবে না, বরং সেই টাকাটা ক্রেতার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা তোমাদের বইতে যে অঙ্কগুলো আসে সেই রকম নিয়ে আলোচনা করব। লাস্টের প্রশ্নটা পরে আলোচনা করব। সেটা হচ্ছে যে 5 টাকা কর আরোপ করলে ওই 5 টাকার সবটুকু অংশ বিক্রেতা ক্রেতার উপর চাপিয়ে দিতে পারে না। কিছু অংশ ক্রেতা বহন করে, কিছু অংশ বিক্রেতা বহন করে। তো সেটা কিভাবে হয়? দেখো, মনে করো 5 টাকা দাম বাড়াইছে, তাহলে এখন দাম কত? 15 টাকা। তাহলে দাম বাড়ার ফলে এটা মনে করো P2 দাম, P2 সমান 15। তাহলে 15 টাকা দাম ডিমান্ড কার্ভে এখানে সে সেট করেছে, কারণ দাম বাড়লে চাহিদাটা কমে যায়। এখানে নতুন একটা সাপ্লাই কার্ভ তৈরি হবে, এটা মনে করো ST, মানে এস আফটার ট্যাক্স সাপ্লাই কার্ভ, যেটা E1 বিন্দুতে একটা ভারসাম্য দিয়েছে, যেখানে আমার পণ্য বিক্রি আগের চেয়ে কমে গেছে, মনে করো এটা 90 একক। ঠিক আছে, তাহলে দেখো দাম বাড়ার ফলে আমার বিক্রয়টা কমে গেল, নতুন একটা যোগান রেখা তৈরি হলো, সেটা বাম পাশে শিফট করে গেল, মানে যোগান রেখাটা বাম পাশে সরে গেল, নতুন একটা ভারসাম্য বিন্দু পেলাম E1। এখানে দাম বেড়ে গেছে, বিক্রয়ও কমে গেছে, কারণ দাম বাড়ার ফলে বিক্রয়টা কমে যায়। ঠিক আছে, আবার বিক্রয় কমে যাওয়ার কারণ কি? দাম বাড়লে যে যোগান বাড়ে। তোমার মাথায় আবার এই প্রশ্ন আসতে পারে, যে দাম বাড়লে কি বাড়ে? দাম বাড়লে যোগান বাড়ে। ঠিক আছে, তাহলে দাম বাড়লো কিন্তু যোগানটা কেন কমে গেল? যোগান তো বাড়ার কথা ছিল, কিন্তু আসলে কি দাম বেড়েছে? দেখো, মনে করো যে আমি বললাম যে 5 টাকা দাম বেড়েছে, এর কিছু অংশ ক্রেতা বহন করবে, কিছু অংশ বিক্রেতা বহন করবে। ঠিক আছে, তাহলে ফোন আসছে, এটা এয়ারপ্লেন মোডে দিয়ে দিই।
আচ্ছা, তাহলে বিষয় কি দাঁড়ালো যে ধরো 5 টাকা কর আরোপ করা হয়েছে, তাহলে 5 টাকা কর আরোপ করলে এখন দাম ধরো বেড়েছে 33 টাকা। 30 টাকা থেকে কত হয়েছে? 33। তাহলে এই যে 33 টাকা হলো, তার মানে এখন দাম কত? 33। তাহলে বিক্রেতা ওই পণ্য বিক্রি করে কত টাকা পাবে? 33 টাকা। 33 টাকা থেকে সে সরকারকে দিয়ে দিচ্ছে কত? 5 টাকা। তাহলে বিয়োগ 5 থাকছে কত? 28 টাকা। তাহলে বিক্রেতা পাচ্ছে কত অ্যাকচুয়ালি? 28 টাকা। আগে পেতো কত? 30, এখন কত পাচ্ছে? 28। তাহলে অ্যাকচুয়ালি কি দাম বেড়েছে? অ্যাকচুয়ালি দাম কমেছে। তাহলে দাম কমলে কি হয়? সাপ্লাইটা কমে যায়। তাহলে এই জন্য দাম বাড়ার ফলে একদিকে দাম বাড়ছে, যেটা অ্যাকচুয়াল প্রাইস, তার কারণে চাহিদা কমে যাচ্ছে, আবার অ্যাকচুয়াল দাম কিন্তু কমে যাচ্ছে, এই জন্য যোগানটাও কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দাম বাড়ার ফলে কত অংশ কে বহন করবে? এইটা মনে করো এখানে তাহলে 13 ধরতে হবে, এটা 13 আর এটা P3 সমান 8। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার সাপ্লাই প্রাইস মানে বিক্রেতা কত টাকা পাচ্ছে। আগে এই পণ্যটার দাম এখানে 30 ধরেছি, কিন্তু চিত্রে আমরা 10 ধরেছি। তাহলে 10 নিয়ে আলোচনা করি। 10 টাকা ছিল, এখন সরকার কর আরোপ করেছে কত টাকা? 5 টাকা। 5 টাকা কর আরোপের ফলে দাম বেড়েছে কত? 3 টাকা বেড়েছে। তাহলে আগে ছিল 10 টাকা, এখন দাম হয়েছে কত? 13 টাকা। ঠিক আছে, তাহলে 13 টাকা দাম হয়েছে। তাহলে 13 টাকা থেকে সরকারকে দেয়া লাগছে কত? বিক্রেতার 13 টাকা থেকে দেয়া লাগছে কত? 5 টাকা দেয়া লাগছে। তাহলে 5 টাকা দিয়ে দিলে থাকে কত? 8 টাকা হচ্ছে বিক্রেতা পাচ্ছে। তাহলে এই যে সাপ্লাই কার্ভকে যেখানে সেট করছে, এটা হচ্ছে বিক্রেতা পাচ্ছে, আর ক্রেতাকে দেয়া লাগছে 13 টাকার সমপরিমাণ। তাহলে দেখো আগে ছিল 10 টাকা, 10 টাকার থেকে যে পরিমাণ বেড়েছে, আগে আমি ওই পণ্য কেনার জন্য কয় টাকা দিতাম? পকেটে 10 টাকা থাকলে আমি পণ্যটা পেয়ে যেতাম। এখন আমাকে কত দেয়া লাগছে? 13 টাকা দেয়া লাগছে। তাহলে এই যে বাড়তি 3 টাকা, এই টাকাটা কে দিচ্ছে? এই টাকা কর বাড়ার ফলে ক্রেতা বহন করছে, কারণ আমি ওই বাড়তি দামটা 3 টাকা দিচ্ছি। তাহলে এই অংশটা, মূলত এই পুরো অংশটা কে বহন করে? ক্রেতা বহন করে। তাহলে এখানে কি হবে? পূর্বের দামের চেয়ে যে দামটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ক্রেতা বহন করে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত দাম ক্রেতা বহন করে। এখন বিক্রেতা কতটুকু বহন করে? তাহলে 10 টাকার চেয়ে এই যে দাম কমে গেছে 8 টাকা, মানে সে বিক্রেতাতে 13 টাকায় বিক্রি করছে, তাহলে সরকারকে কত দেওয়া লাগছে? 5 টাকা। এই 5 টাকার ভেতর থেকে আমি কত দিয়ে দিচ্ছি? 3 টাকা। বাকি থাকে কত? এই যে 2 টাকা, এই পরিমাণ টাকা এই পণ্যের জন্য বিক্রেতা বহন করবে। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে বিক্রেতা বহন করবে। ঠিক আছে, তাহলে বিক্রেতা কোনটা বহন করে? অ্যাকচুয়াল যে দাম ছিল, যেই দামটা বৃদ্ধি পাইছে, 5 টাকা বৃদ্ধি পাইছে, 5 টাকা ট্যাক্স আরোপ করা হয়েছে, এর ভেতরে ক্রেতা যে অংশ বহন করবে, বাকি অংশ কে বহন করবে? বিক্রেতা বহন করবে। তাহলে এটা বলা যায় ট্যাক্স বিয়োগ ক্রেতার অংশ। ট্যাক্স বিয়োগ ক্রেতা যেটা বহন করে সেই অংশ, তাহলেই বিক্রেতা যেটা বহন করে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা তাহলে আমাদের হয়ে গেল করের কোন অংশ বিক্রেতা এবং কোন অংশ ক্রেতা বহন করবে। এখন আমরা দেখব যে সরকারের রাজস্ব কত হবে। সরকারের রাজস্ব হবে, এখানে দেখো যে প্রতি এককে সরকার ট্যাক্স ধরেছে কত? 5 টাকা করে। এখন একটা একক বিক্রি করলে সরকার কত পাচ্ছে? 5 টাকা। 2টা বিক্রি করলে কত পাবে? 2টা বিক্রি করলে সরকারের 5 গুণ 2 সমান 10 টাকা দেওয়া লাগবে। তাহলে এখানে বিক্রি হয়েছে কত টাকা? আমাদের ভারসাম্য, নতুন ভারসাম্য অনুযায়ী পরিমাণ বিক্রি হয়েছে 90টা। তাহলে 5 গুণ 90 ইকুয়াল টু এই যে 450 টাকা, এইটা হচ্ছে সরকারের হবে ট্যাক্সের পরিমাণ। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন দেখব যে প্রতি এককে ট্যাক্স কত, এর সাথে গুণ করব আমাদের কত একক মোট বিক্রি হয়েছে। তাহলে এইভাবে আমরা বের করব সরকারের রাজস্ব কত হবে।
আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ভর্তুকি। তো ভর্তুকি আসলে এই চিত্রেই ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে ভর্তুকি দিলে সাপ্লাই কার্ভটা ডানে সরে যাবে। এস সাবসিডি মনে করো, সাবসিডি মানে ভর্তুকি। সাপ্লাই কার্ভটা কেন ডানে সরে যাবে? কারণ ভর্তুকি দিলে আমার দামটা কমে যাবে। মনে করো 10 টাকা আমি ওই পণ্যের জন্য দিতাম, আমি দিতাম কত বিক্রেতাকে? 10 টাকা। এখন মনে করো সরকার ওই পণ্যে 2 টাকা করে ভর্তুকি দিচ্ছে। তাহলে 2 টাকা ভর্তুকি দিলে এখন এই বিক্রেতা আমার কাছ থেকে 10 টাকা নিত, এখন আমার কাছ থেকে -2 8 টাকা নিলেই চলবে, কারণ সরকারের কাছ থেকে সে 2 টাকা পেয়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে? দামটা কমে যাবে। এখন দাম কমলে কি হবে? দাম কমলে চাহিদা বেড়ে যাবে। ঠিক আছে, চাহিদা মনে করো 110 একক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জন্য চাহিদা বাড়ার কারণে সাপ্লাই কার্ভটা ডানে শিফট করছে। ঠিক আছে, তো এখানে আমরা অন্যান্য সকল বিষয় স্থির ধরেছি, এই জন্য সাপ্লাই বাড়ার সাথে সাথে চাহিদা বাড়ার সাথে সাথে সাপ্লাই বেড়ে যাচ্ছে, কারণ এটা আংশিক বাজার ভারসাম্যের একটা আলোচ্য বিষয়। তাহলে দেখো ভর্তুকি দিলে কি হয়? ভর্তুকি দিলে সাপ্লাই কার্ভ, কোন কার্ভ? সাপ্লাই কার্ভ সরে, সাপ্লাই কার্ভ নিচে চলে আসে। আর কর আরোপ করলে সাপ্লাই কার্ভ উপরে চলে যায়। দুইটা ক্ষেত্রেই সাপ্লাই কার্ভ মুভ করে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায় যে বিক্রেতার উপর কর আরোপ এবং ক্রেতার উপর কর আরোপ। এখন ক্রেতার উপর কর আরোপ করাটা কঠিন ব্যাপার এবং এই পদ্ধতিটা সাধারণত প্রচলিত না। ঠিক আছে, এই জন্য ক্রেতার উপর কর আরোপ তোমাদের দেখারই দরকার নাই, ওই রকম প্রশ্ন কখনো আসেই না। ঠিক আছে, যে ক্রেতার উপর কর আরোপ করেছে। যদি বলে যে কর আরোপ করা হয়েছে, সেটাও বিক্রেতার উপর কর আরোপ। যদি বলা হয় বিক্রেতার উপর কর আরোপ, তাহলে তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। তার মানে আমাদের একটা নিয়মই শিখব যে কর আরোপ করলে সাপ্লাই কার্ভ সরে। ঠিক আছে, সাপ্লাই কার্ভ কর আরোপ করলে উপরে চলে যায়, আর ভর্তুকি দিলে সাপ্লাই কার্ভ নিচে সরে আসে। তাহলে এক্ষেত্রে সরকারের খরচ কত হবে? সরকারের খরচ হবে প্রতি এককে সরকার দিত কত? 2 টাকা। এখন আমার মোট কত একক বিক্রয় হচ্ছে? 110। তাহলে 1 এককে 2 টাকা দিলে 110 এককে দেয়া লাগে 220 টাকা সরকারের অতিরিক্ত খরচ হচ্ছে ভর্তুকি বাবদ। এই তো আমাদের কর আর ভর্তুকির ইফেক্ট। এখন আমরা দেখব লাস্টের প্রশ্নটা একটু দেখে আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে কেন কর যে পরিমাণ আরোপ করা হয় দাম সেই পরিমাণ বাড়ে না? এমন তো হওয়ার কথা ছিল, মনে করো যে এই কলমের দাম 30 টাকা, এখন যদি সরকার এর উপর 5 টাকা কর আরোপ করে, তাহলে তোমার নর্মাল দৃষ্টিতে তোমার কথা হচ্ছে তুমি ধরো এই কলমটা বেচতে, তাহলে আগে কত বেচতে? 30 টাকা। এখন সরকার 5 টাকা কর আরোপ করেছে, তুমি বলবা যে না আমি এখন দাম বাড়াই দেব, দাম বাড়ায় দামটা করে দেব 35 টাকা। কেন আমি আগে ওই যে 33 টাকা দাম বাড়ালাম, যেখানে 3 টাকা ক্রেতা দিত আর 2 টাকা আমি দিতাম, আমি 1 টাকাও দেবো না, না দিয়ে পুরোটাই দাম বাড়াই দেবো। এরকম তোমার মনে আসতে পারে, যদিও এই আলোচনাটা তোমাদের পরীক্ষার কোনো আলোচ্য বিষয় না, কোনো দিন কোনো পরীক্ষা আসবে না। জাস্ট যারা বিষয়টা বুঝতে চাই তাদের জন্য বাকি এই 2-3 মিনিট আমি ব্যয় করব। দেখো বিষয়টা, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি। এখন এই প্রশ্নের উত্তরটা আসলে চাহিদা এবং যোগান রেখার স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। স্থিতিস্থাপকতা মানে কি? দামের সাথে চাহিদা সাড়া দেওয়ার পরিমাণ। আচ্ছা দেখো, যদি চাহিদা রেখাটা এমন হয় তার মানে অস্থিতিস্থাপক হয়। অস্থিতিস্থাপক মানে কি? দাম যে হারে সাড়া দেয় চাহিদা তার চেয়ে কম হারে সাড়া দেয়, তাহলে তাকে বলে অস্থিতিস্থাপক। মনে করো দাম ছিল 1 টাকা, একটা নাপার দাম ছিল 1 টাকা, তাহলে তখন তুমি জ্বর আসে 3 দিন জ্বর থাকলে 3 × 9টা নাপা খেতে, প্রতিদিন 3টা করে। ঠিক আছে, এখন নাপার দাম হঠাৎ 2 টাকা হয়ে গেছে, তাহলে দাম বেড়েছে ডবল। এখন যদি নাপা খাওয়ার পরিমাণ তুমি ডবল কমায় দাও, তাহলে 9টার জায়গায় কয়টা খাবা? 4.5টা, অথবা আরও কমায় দাও ডবলের চেয়েও বেশি, তাহলে মনে করো এখন 3 দিনে 3টা নাপা খাও, তাহলে এই পণ্যটা হবে স্থিতিস্থাপক। মানে দাম যে হারে বেড়েছে চাহিদা তার চেয়ে দ্বিগুণ হারে, তার চেয়ে বেশি হারে কমবে। মানে দাম 1 থেকে 2-এ গেছে, মানে ডাবল। তাহলে চাহিদা 9 ছিল, 9-এর অর্ধেক কত? 4.5।
তাহলে 9-এর থেকে অর্ধেক কমলে 4.5 আসে, অর্ধেকের বেশি কমলে কত আসে? 4 অথবা 3। তাহলে দাম যে হারে বেড়েছে চাহিদা তার চেয়ে বেশি হারে কমলে তাকে বলা হয় স্থিতিস্থাপক। এইটা বাড়ার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, মানে দাম কমলে চাহিদা বাড়বে। তো আসলে কি নাপার ক্ষেত্রে এরকম হবে যে 1 টাকা থেকে 2 টাকা বাড়লে তুমি জ্বরে কষ্ট করবা, কিন্তু 1 টাকা বৃদ্ধির জন্য নাপা খাবা না? বিষয়টা তো এমন হবে না। 2 টাকা হলেও নাপা তুমি 3 দিনে 9টাই খাও, ঠিক আছে। তাহলে একে বলা হচ্ছে চাহিদা অস্থিতিস্থাপক, মানে দাম বাড়লে কমলেও এই চাহিদা খুব বেশি নড়ে না। তো এই রকম প্রোডাক্টের ক্ষেত্রে ট্যাক্স যে হারে আরোপ করা হয় সেই হারে দাম বাড়ালেও ক্রেতা বহন করতে বাধ্য থাকে। যেমন দেখো, এই রকম একটা চাহিদা রেখায় আমাদের ওই 10 টাকা দামে আমরা 100 একক বিক্রয় করতাম, আগে যেরকম দেখেছিলাম। এটা ডিমান্ড কার্ভ, ঠিক আছে। এখানে মনে করো এইরকম একটা সাপ্লাই কার্ভ ছিল। এখন এখানে এই যে রেখাটা একটু উপর দিয়ে যাবে এই দিক দিয়ে। আচ্ছা, এই জায়গায় এখন 5 টাকা কর আরোপ করা হয়েছে প্রতি পণ্যের প্রতি। তাহলে 5 টাকা কর আরোপ করলে সাপ্লাই কার্ভ সরে গেল। এখন দেখো, 5 টাকা হলে তুমি দাম বাড়াই দিলে, এখন এই যে দাম বাড়ানোর ফলে যে সাপ্লাই প্রাইস কি খুব বাড়লো? সাপ্লাই প্রাইস খুব বাড়লো না। দেখো, মনে করো যে এই যে 5 টাকা দাম বাড়লো, এইটা মনে করো 9 টাকা আর এইটা 14 টাকা। তার মানে এই 5 টাকার বেশিরভাগ অংশ ক্রেতার উপরে চাপিয়ে দিতে সমর্থ হচ্ছে বিক্রেতা, আর এই সাপ্লাই প্রাইজের অনলি এই অংশটুকু বিক্রেতা বহন করছে, আর বাকি অংশ সবই ক্রেতা বহন করছে। এখন এই রেখাটা যত খাড়া হবে, আরও খাড়া হলে পুরো অংশটাই এই রকম যদি হতো, তাহলে এই 5 টাকার পুরো 5 টাকাই এই বিক্রেতা 5 টাকা করের 5 টাকাই বিক্রেতার উপর চাপিয়ে দিতে সমর্থ হতো, ঠিক আছে। তাহলে এইটাই নির্ভর করে, এইটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ, অস্থিতিস্থাপক চাহিদা রেখা এবং স্থিতিস্থাপক যোগান রেখা। এই রকম হলে যে হারে কর আরোপ করা হয় সেই প্রায় পুরোটাই বিক্রেতা ক্রেতার উপরে চাপিয়ে দিতে সমর্থ হয়। আবার যদি এই রেখাটা যদি চাহিদা রেখা যদি স্থিতিস্থাপক হয় এবং যোগান রেখা যদি অস্থিতিস্থাপক হয়, কীরকম? চাহিদা রেখা এরকম হলো বা আরও ফ্ল্যাট, অত্যন্ত স্থিতিস্থাপক, আর যোগান রেখা কীরকম হলো? এইরকম খাড়া, ঠিক আছে। তাহলে এটা ডিমান্ড কার্ভ, এটা সাপ্লাই কার্ভ। তাহলে এই জায়গা 10 টাকা দামে আমরা কত বিক্রি করতাম? 100 একক। এখন এখানে যদি 5 টাকা কর আরোপ করা হয়, তাহলে 5 টাকা মনে করো 15 টাকা দাম যদি এখানে যায়, তাহলে এই পণ্যে 1টা এককও আর বিক্রি হবে না, কারণ 15 টাকা দামে সাপ্লাই আছে, ডিমান্ড কার্ভকে পাচ্ছেই না, মানে 15 টাকা দাম ডিমান্ড কার্ভকে টাচই করছে না। আবার অল্প একটু দাম কমলে কি হয়, মনে করো যে 4 টাকা দাম কমেছে, তাহলে এই পণ্যের চাহিদা অনেক বেড়ে যাবে। আবার দাম একটু বাড়লে এই পণ্যের চাহিদা অনেক কমে যাবে। মনে করো 1 টাকা দাম বাড়লে এই পণ্যের বিক্রিটা মনে করো 11 টাকা হয়েছে, তখন এই পণ্যের বিক্রি চলে আসে 10 এককে, 1 টাকা দাম বাড়ালেই, ঠিক আছে। তো এই রকম পণ্যের এই রকম চাহিদা রেখার ক্ষেত্রে দাম বেশি বাড়ায় বিক্রেতা সুবিধা করতে পারে না, বা সরকার বেশি ট্যাক্স আরোপ করতে পারে না, কারণ বেশি ট্যাক্স আরোপ করলে, বেশি দাম হলে এই পণ্যের বিক্রি একেবারে বন্ধ হয়ে যায়। যেমন 15 টাকা দামে এটা ডিমান্ড কার্ভকে টাচই করছে না, মানে 15 টাকা দামে ওই পণ্য কিনতে চায় না কেউই, ঠিক আছে। সাপ্লাই কার্ভকে টাচ করার তো প্রশ্ন আসে না, ঠিক আছে, কারণ বিক্রেতা ওখানে কম দাম পাচ্ছে। আচ্ছা, যাই হোক, সাপ্লাই কার্ভ এখানে আলোচ্য বিষয় না। তো এই তো গেল। এখন আসলে কোনো পণ্যের চাহিদা রেখাই এমন ফ্ল্যাট বা যোগান রেখা এরকম স্টিপার নয়, সাধারণত দুইটাই ওই যে আগে যেরকম আঁকলাম এইরকম হয় চাহিদা যোগান রেখা বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে। এই জন্য দাম যেটা বাড়ে, দাম বাড়লে একটা অংশ ক্রেতা বহন করে এবং একটা অংশ বিক্রেতা বহন করে। তো তাহলে আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আংশিক বাজার ভারসাম্য থেকে গুরুত্বপূর্ণ যে সকল অঙ্ক আছে তার ভিতর অনলি একটা অঙ্ক করব, এবং সেই অঙ্কটা করলে আংশিক বাজার ভারসাম্যের যে কোনো অঙ্ক আসলে পারা যাবে। এবং সামগ্রিক ভারসাম্যেরও শুধু একটা অঙ্ক করব, যে অঙ্কটা করলে সামগ্রিক ভারসাম্যের সকল অঙ্ক পারা যাবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।